একটি জনপদ যেখানে বাতাসও কাঁদে, যেখানে শিশুর হাসি বন্দুকের গর্জনে হারিয়ে যায়, যেখানে মায়ের চোখের পানি রক্তের চেয়েও সস্তা। এটি কাশ্মীর, যেখানে স্বাধীনতার স্বপ্ন এখনো শেকলে বাঁধা। আমি যাচ্ছি এমন এক ভূমিতে যেখানকার সন্তানরা বিগত অর্ধ শতাব্দী ধরে আজাদির জন্য লড়াই করে চলেছে। এমনই এক রক্তস্নাত ভূমিতে আমি যাচ্ছি যেখানকার হাজারো মা সন্তান হারানোর বেদনা নিয়ে, হাজারো বোন স্বামী হারিয়ে অকাল বৈধব্য নিয়ে দুঃসহ প্রহর গুনছে মুক্ত সমীরণের প্রত্যাশায়। এমন অভাবনীয় খুশির বার্তাটি যেদিন পাই, সেদিন প্রথমেই মার কাছে ছুটে গিয়েছিলাম। মাকে সালাম করে দাঁড়াতেই আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, নিশ্চয়ই কোনো খুশির খবর আছে বেটা, বলো না খুশির খবরটা কি? খুশিতেই সত্যি তখন আমার চোখ চিকচিক করছে। মায়ের দিকে দৃষ্টি তুলে বললাম, আমি কাশ্মীর সফরের দাওয়াত পেয়েছি আম্মা। কেন্দ্রীয় অফিস আমার সফরের সব ব্যবস্থা করছে। তারা চাচ্ছে আমাকে দিয়ে কাশ্মীরের রণাঙ্গনের উপর একটা স্পেশাল স্পট স্টোরি করাতে। আমার সফরের যাবতীয় ব্যয়ভার বহন ছাড়াও বেতন বাদে সফর শেষে পাবো 12,000 সৌদি রিয়াল। এবার তুমি বলো, খবরটা সত্যিই খুশির না? মা আমার মুখের দিকে কতক্ষণ তাকিয়ে রইলেন। চাকরি পাওয়া খবর শুনে মা প্রথমে যেমন খুশি হয়েছিলেন, ভেবেছিলাম তেমনই খুশি হবেন আজও। কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে তেমনটা আমার মনে হয়নি। তাই জিজ্ঞেস করলাম, তুমি খুশি হওনি আম্মা? মা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, সন্তানের সাফল্যে পিতামাতার চেয়ে বেশি খুশি আর কে হতে পারে, কিন্তু আমি ভাবছি। থামলে কেন আম্মা? কি ভাবছো তুমি? ভাবছি কাশ্মীরের মতো গোলযোগপূর্ণ জায়গায় আমার একমাত্র ছেলেকে পাঠিয়ে দিয়ে এই মনকে প্রবোধ দিব কি করে। এবার মায়ের আশঙ্কার কারণটা খুঁজে পেলাম। তাকে সান্ত্বনা দিয়ে বললাম, মাত্র তো কটা দিন, এতেই তুমি এমন বেকার হয়ে পড়লে চলবে? একবার কি ভেবে দেখেছ, তোমার মতো হাজার হাজার মায়ের সন্তান সেখানে আজাদির জন্য দুশ্মনের বুলেটের সামনে বুক পেতে লড়াই করে চলেছে বছরের পর বছর। আমি তো সেখানে লড়াই করতে যাচ্ছি না, যাচ্ছি সংবাদ সংগ্রহের জন্য। মা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, যখন সন্তানের পিতা হবে তখন বুঝবে আমার দুঃখ দুশ্চিন্তার উৎসটা কোথায়। মায়ের বেদনাক্লিষ্ট মুখের দিকে চেয়ে আর কথা বাড়াতে পারিনি। কতক্ষণ নীরব থেকে নিজের ঘরে চলে যাই। ছেলেবেলায় বাবাকে হারানোর পর দুঃখিনী মা আমাকে তিল তিল করে অতি যত্নে এতটুকু বড় করেছেন। ইউনিভার্সিটিতে ভর্তি হবার পর প্রতি সপ্তাহে মায়ের একটি চিঠি পেতাম। আমাকেও লিখতে হতো সমান তালে। কত কষ্টে কেটেছে প্রথম বছরটি। যখনই গ্রামের বাড়ি থেকে আসা মানি অর্ডারটা আমার হাতে পড়ত, তখনই বুঝতাম ঢাকা শহরের হিসেবে সামান্য এই কটি টাকা পাঠাতে মাকে কত গলদঘর্ম হতে হয়েছে। তারপর 2-3টা টিউশনি জুটিয়ে মায়ের কষ্টটা অনেকটাই লাঘব করেছিলাম। অনার্স শেষ করার পর দেশীয় কটি সংবাদপত্রে টুকটাক লিখেও কিছু পেতাম। তারপর সৌভাগ্যবশতই ইসলামিক ব্রডকাস্টিং এজেন্সি IBA-তে চাকরিটা পেয়ে যাই। সংস্থাটি তখন কেবল তাদের যাত্রা শুরু করেছে। তারা নিজেদের একটি উইকলি প্রকাশ ছাড়াও বিভিন্ন দেশের সংবাদপত্রে আহরিত সংবাদ বিক্রি করে থাকে। বিজ্ঞাপনটি পেয়েছিলাম দি মুসলিম ওয়ার্ল্ড লিগ জার্নালে। যথাযথ কর্তৃপক্ষ বরাবর অ্যাপ্লাই করে ইন্টারভিউয়ে ফার্স্ট হয়ে চাকরিটা পেয়ে যাই। পড়াশোনার সময় কিছুটা সংকুচিত হয়ে এলেও চাকরিটার বড়ই প্রয়োজন ছিল আমার। বাংলাদেশি মুদ্রায় 1010 টাকা দিয়ে শুরু হয়েছিল।
2 বছরের মধ্যেই বেতন প্রায় দ্বিগুণ হয়েছে। তাই ফাইনাল পরীক্ষার আগেই 2 রুমের একটি ফ্ল্যাট ভাড়া করে মাকে নিয়ে আসি ঢাকায়। মাস্টার্স ফাইনাল শেষ হয়েছে কেবল। এর মধ্যে কোম্পানির কাশ্মীর সফরের অফারটা আমাকে দারুণ আনন্দ দেয়। কিন্তু মা যে আমার কি, ছেলে বড় হয়েছে, এখনো কি ঘরে বসে থাকবে নাকি? আমি নিশ্চিত মা যদি আগে জানতেন সংবাদপত্র জগতের মানুষদের এভাবে ছোটাছুটি করতে হয়, তাহলে জার্নালিজমে পড়তেই দিতেন না। তবে আসার কথা হলো, মা আজ পর্যন্ত আমার ইচ্ছায় বাধা হয়ে দাঁড়াননি। শেষ পর্যন্ত কাশ্মীর সফরেও বাধা দিবেন না, শুধু মৃদু আপত্তি ছাড়া। চেয়ারে বসে চোখ বন্ধ করে ভাবছিলাম কথাগুলো। হঠাৎ মায়ের স্পর্শে চোখ মেলে চাইলাম। দেখি আমার পেছনে তিনি দাঁড়িয়ে। আমি কিছু বলার আগেই আম্মা বললেন, তা কবে যাচ্ছিস, কিছু ঠিক করেছিস কি? তারিখ তো ওরাই দিয়ে দিয়েছে, হাতে 10-12 দিন সময় আছে। এ কদিনই কাগজপত্র সব গুছাতে হবে। ব্যথা হতো বিষণ্ণ বদন মার, চোখ দুটি সজল হয়ে উঠেছে। আমি একটা কথা ভেবে পাচ্ছি না, তোদের এজেন্সির পাকিস্তানি প্রতিনিধিকে বাদ দিয়ে এ কাজের জন্য তোকে কেন নির্বাচন করলো? সেখানে তাদের ব্যুরো অফিস আছে না? এটা আমার সৌভাগ্যই আম্মা। আসলে সম্ভবত ওরা চাইছে একজন বিদেশিকে দিয়ে কাজটি করা হলে বস্তুনিষ্ঠতা প্রশ্নাতীত হবে এবং সর্বত্রই তা গৃহীত হবে। এজন্য হয়তো তারা আমাকে নির্বাচন করে থাকবে। আম্মা আমার যুক্তি শুনে এ ব্যাপারে আর কিছু বলেননি। চলে যাবার সময় বললেন, তাহলে রুকুকে খবরটা জানিয়ে দিস। আজই আপাকে টেলিফোন করব। আমি চলে যাবার পর তুমি ইচ্ছে করলে তাদের ওখানে অথবা বাড়িতে গিয়েও বেরিয়ে আসতে পারো। তারা আগে আসুক, তোকে একসাথে এয়ারপোর্টে গিয়ে তুলে দিয়ে আসবো। তারপর আমি চিন্তা করে দেখব কোথায় থাকা যায়। বলে আম্মা ঘর থেকে বেরিয়ে গেলেন। রুকো মানে আমার বড় বোন রুকাইয়া। আপাকে টেলিফোন করা সহ দিনের কাজগুলো গুছিয়ে নেবার চেষ্টায় লেগে গেলাম। বাঙালি মায়েরা সন্তানদের তাদের আঁচলের ছায়াতলে রাখতেই বেশি পছন্দ করে। তাই সন্তানরাও দেহে বড় হলেও মনের দিক থেকে বড় হতে পারে না, ফলে ঘরকোনো থেকে যায় সারা জীবন। এখন এর ব্যতিক্রম কিছুটা ঘটছে। অনেকেই হয়তো ঘর থেকে শুধু 2 পা ফেলিয়া বিশ্বের 2-1 জায়গায় ছিটকে পড়ে। তবে তারা পাহাড় শৃঙ্গ অতিক্রম করতে নয়, সাগরের তলদেশের রহস্য উদ্ঘাটন করতেও নয়, অথবা পাখির মতো আকাশে উড়ে উড়ে গ্রহ নক্ষত্রের তত্ত্ব তালাশের জন্যও নয়। তারা নিহায়তি পেটের দায়ে দেশ ছাড়ে। গায়ের শ্রমের বিনিময়ে যারা জীবিকা নির্বাহ করে, চিন্তার ফসল দিয়ে দেশ জাতিকে এগিয়ে নেবার ফুসরত কই তাদের। তাই তো বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ যেখানে, সেখানকার মানুষ তার নাগাল পায় না। 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এসে সাদা চামড়াওয়ালারা তা আবিষ্কার করে। তাই সারা জীবন দেখে আসা ঘরে পড়ে উঁচু টিলাটার নাম হয়ে যায় এভারেস্ট শৃঙ্গ। বিমানে বসে এ কথাটি খুব বেশি করে ভাবছি আর অবাক হচ্ছি। সাধারণ ভ্রমণে যাচ্ছে যেসব যাত্রী, তাদেরও স্বজনরা অশ্রু সজল চোখে বিদায় জানাচ্ছে। যারা চিকিৎসা বা কয়েক বছর কাজের জন্য বিদেশে পাড়ি জমাচ্ছে, তাদের বেলায় তো কথাই নেই। নিকট আত্মীয়রা কেঁদে কেটে হয়রান। শতজনের শত কান্নার শব্দে বিমানবন্দর এলাকাটির বাতাসও যেন কেমন ভারী মনে হয়। আমাকে উঠিয়ে দিতেও মা এলেন। সাথে এলেন স্বামী ও বাচ্চা সহ আমার একমাত্র বড় বোন। তাদের চোখ অশ্রু সজল। আমি তাদের মুখের দিকে চাইতে পারিনি। কি জানি, হয়তো উচ্ছ্বাসে ভরা হৃদয়খানি আমারও কেঁদে উঠবে ঠিক তাদেরই মতো। তাই বেশি বাক্যালাপ না করে নীরবে নিঃশব্দে নির্দিষ্ট আসনে গিয়ে বসে পড়ি। বিমান তখন আকাশে। প্রিয় স্বদেশকে এত উপরে থেকে দেখার সৌভাগ্য এর আগে হয়নি। তাই চেষ্টা করে জানালার কাছে চোখ রাখি। অফুরন্ত বিস্ময়ে ভরা চোখে তাকিয়ে থাকি নিচের দিকে। বিদায়কালে মা বারবার বলে দিয়েছেন, যে টেলিফোন করবি,
তুই সহি সালামতে পৌঁছাতে পেরেছিস এবং সুস্থ আছিস এ কথা না জানা পর্যন্ত আমি স্বস্তি পাব না। কোনো ক্রমেই মাকে বোঝাতে পারিনি ইসলামাবাদে আমার অবস্থান বেশি সময়ের জন্য হবে না। আমি যাচ্ছি এমন এক ভূমিতে যেখানকার সন্তানরা বিগত অর্ধ শতাব্দী ধরে আজাদির জন্য লড়াই করে চলেছে। এমনই এক রক্তস্নাত ভূমিতে আমি যাচ্ছি যেখানকার হাজারো মা সন্তান হারানোর বেদনা নিয়ে, হাজারো বোন স্বামী হারিয়ে অকাল বৈধব্য নিয়ে দুঃসহ প্রহর গুনছে মুক্ত সমীরণের প্রত্যাশায়। বিমানের স্পিকার বক্স আমার ভাবনায় ছেদ টানে। সুমধুর নারী কণ্ঠ পরিষ্কার উচ্চারণে বিমানের ইসলামাবাদ উপস্থিতি জানিয়ে দিচ্ছে। একটু তন্দ্রার মতো এসেছিল। চোখ রগড়ে দেখি ঘড়িতে 12:30 বাজে। বিমান তখন ইসলামাবাদের আকাশে। একদিন এই অঞ্চলটাও আমার দেশের অংশ ছিল। এখন এখানে আসতে পাসপোর্ট ভিসা লাগে। 2 যুগের অধিককাল আগে আমরা তাদের থেকে জুদা হয়েছি। সেই জুদা হওয়াটাও অহিংস ছিল না। রক্তসাগর পেরিয়েই আমরা নতুন আলোর দিকে পা বাড়িয়েছিলাম। কিন্তু যে স্বর্ণচূড়াকে মঞ্জিল করেছিল মুসাফির, সাপদ সংকুল পথ মারিয়ে গন্তব্যে পৌঁছেছিল, দূর থেকে দেখা সেই ভুবন মোহিনী মণিতে যে খামছে ধরা হাইমার হাত, সেখানে পৌঁছেই সে বুঝে গেল নিমিষে। এখনও সেই মণি নিয়ে মানব দানবে কারাকারি চলে। তাই কষ্টার্জিত মণিতে তার হাত পড়লেও এ হাত এখনও কণ্টক মুক্ত হয়নি। ইসলামাবাদের মাটিতে প্রথম পা রাখলাম। এয়ারপোর্ট থেকে বেরিয়ে কাঙ্ক্ষিত গাড়িটি খুঁজে পেতে পার্কিং প্যাসেজের দিকে এগিয়ে গেলাম। ইসলামাবাদ ব্যুরো চিফের সাথে টেলিফোনে কথা হয়েছিল আগেই। সামনে ও পেছনের গ্লাসে লাল রঙে প্রেস লেখা মেরুন কালারের গাড়ি আসবে বিমানবন্দরে। এটি ইসলামাবাদ ব্যুরো অফিসের গাড়ি। ব্যুরো প্রধান জাভেদ ওমর টেলিফোনে বলেছিলেন আমি যেন নেমে গাড়ি ভাড়া না করে ফেলি। তিনি নিজেই এয়ারপোর্টে আসবেন আমাকে নিতে। গাড়ি পার্কিংয়ে দৃষ্টি ঘোরাতেই সামনের গ্লাসে লাল রঙে প্রেস লেখা মেরুন কালারের গাড়িটি চোখে পড়ল। একজন ভদ্রলোক গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। পরনে কাবুলি সেট। তার দৃষ্টি যাত্রীদের দিকে। আমি আরেকটু নিশ্চিত হয়ে গাড়ির কাছে এগিয়ে যাই। সালাম দিয়ে বললাম, সম্ভবত আপনি মিস্টার জাভেদ ওমর? ভদ্রলোকের দৃষ্টি আগেই আমার দিকে ছিল। এবার আরেকটু মনোযোগী হয়ে হাত বাড়িয়ে দিয়ে বললেন, হ্যাঁ, আমি জাভেদ ওমর। আর আপনি নিশ্চয়ই হাসান মাহমুদ ফ্রম ঢাকা? ইয়েস। সহাস্যে জবাব দেওয়ার সাথে সাথেই তিনি আমাকে জড়িয়ে ধরলেন। এমন সময় আরো 2 জন আমাদের কাছে এসে দাঁড়ান। জাভেদ ভাই আমাকে ছেড়ে দিয়ে অপর 2 জনকে পরিচয় করিয়ে বললেন, শাকিল খান, জার্নালিজমে মাস্টার্স ফাইনাল ইয়ার, আমাদের করাচি করেসপন্ডেন্ট। আর এ হচ্ছে এজাজ আহমদ, ব্যুরো অফিসে আমার সাথে কাজ করছে। বললাম, হ্যাঁ, তাদের লেখা আমি পড়েছি, তাই নামের সাথে পরিচয় বেশ ঘনিষ্ঠ। তোমরা 2 জন নিশ্চয়ই চিনতে পেরেছ ঢাকা ব্যুরো প্রধান মাহমুদ হাসানকে? সলজ্জ হাসি হেসে বললাম, ঢাকাকে এখনো ব্যুরো অফিস ঘোষণা করা হয়নি, কিন্তু আমাকে স্রেফ বাংলাদেশ প্রতিনিধি বলা যায়। হো হো করে হেসে উঠলেন সবাই। হাত মেলানো ও কোলাকুলি শেষ হয়েছে। হাসি থামিয়ে এজাজ ভাই বললেন, আপনি কি মেসেজ পাননি এখনো? আসছে জুলাইয়ে আপনাকে ব্যুরো প্রধান করে ঢাকা ব্যুরো অফিস খোলা হচ্ছে। সেই সাথে আপনার অধীনে ঢাকাতে একজন সহকারী এবং চিটাগাং ও রাজশাহীতে একজন করে প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। জাভেদ ভাই টেলিফোনে এমন একটা আওয়াজ দিয়েছেন বই কি। শাকিল খান প্রসঙ্গ পাল্টে বলল, আপনাকে আপনার লেখার মতোই পরিচ্ছন্ন মনে হয়। কেমন? আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি সত্যিই আপনার একজন ভক্ত। মুসলিম ওয়ার্ল্ড লীগ জার্নালের ফেব্রুয়ারির স্পেশাল প্রতিবেদনটি আমার কাছে দারুণ লেগেছে। উপস্থাপনার ক্ষেত্রে আমি আপনার স্টাইল ফলো করতে চেষ্টা করি, কিন্তু হচ্ছে না, তাই না?
শাকিল খান একটু পাঞ্চে মুখে তাকালো আমার দিকে। ভুল বুঝতে পারে ভেবে বললাম, আপনাদের সকলের লেখায় আমি পড়ি, প্রত্যেকেরই একটা নিজস্বতা আছে, তা আমি লক্ষ্য করেছি। আর এই নিজস্বতাই হচ্ছে একজন সাংবাদিক বা লেখকের সার্থকতা। জাভেদ ভাই আমার মুখের দিকে চেয়ে মৃদু হাসলেন, বললেন, শাকিল আসলে আপনার ভক্ত। গতকাল তার করাচি চলে যাবার কথা, অথচ আপনি আসবেন শুনেই আজ থেকে গেছে। আজকে তার বাসায় আপনার সম্মানে ডিনারেরও ব্যবস্থা করা হয়েছে। শাকিল খানের কাঁধে হাত রেখে বললাম, সত্যি তাই নাকি? একটু লজ্জা পেয়েছে বলে মনে হচ্ছে তাকে। সত্যি, আপনাদের এই ভালোবাসার কোনো তুলনা হয় না। প্রত্যেকের লেখা পড়ে পড়ে প্রতিটি নামই আমার কাছে খুব পরিচিত, চেনা জানা আপনজনদের মতো মনে হয়। সরাসরি আপনাদের সাথে পরিচিত হয়ে খুব খুশি হলাম। আমার কথা শুনে এজাজ আহমদ সহাস্যে বলল, আমরা বুঝি খুশি হইনি আপনাকে পেয়ে? খুশি প্রকাশ ঘটাতেই তো বুড়ো প্রধান সহ সকলেই বিমানবন্দর পর্যন্ত ছুটে এসেছেন। খুশি হবার কথা কি আর মুখে প্রকাশ করতে হয়? জাভেদ ভাই তাড়া দিলেন, এখানে দাঁড়িয়ে কথা বলবো নাকি গাড়িতে উঠতে হবে? এজাজ আহমদ প্রফেশনাল ড্রাইভারের মতো গাড়ির দরজা খুলে নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসল। তার পাশে শাকিল খান এবং পিছনে আমি ও জাভেদ ভাই। এজাজ আহমদ গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, লাউঞ্জ থেকে বেরিয়ে আসার সময় আপনাকে দেখে আমরা চিনে ফেলেছিলাম। ফলো করে করে আমরা এগোচ্ছি, দেখি আমাদের গাড়ির দিকেই আপনি যাচ্ছেন। জাভেদ ভাইয়ের সাথে হাত মেলানোর সময় নিশ্চিত হয়ে কাছে ছুটে আসি। আসলে অন্তরের টান থাকলে এমনই হয়। জাভেদ ভাই আমার কাঁধে হাত রেখে বললেন, পথে কোনো অসুবিধা হয়নি তো? না, কতই বা আর জার্নি। গাড়ি এগিয়ে চলেছে শহরের প্রাণ কেন্দ্রের দিকে। একটা বড়সড় হোটেলের সামনে এসে গাড়ি থামল। আমি কিছু বলার আগেই জাভেদ ভাই বললেন, এখানে 3 তলায় একটা রুম বুকিং দিয়েছি। অবশ্য আপনি কি হোস্টেলে উঠতে দিতাম না, কিন্তু অফিস সাফ বলে দিয়েছে বাসায় যেন আপনাকে না রাখি। ভালোই হলো, কিন্তু হোটেলে উঠলেও আপনাদের কম জ্বালাতন করছি না কিন্তু। মানে, এখনো তো এসেই সারেননি, জ্বালাতন করলেন কখন? বিস্মিত জিজ্ঞাসা জাভেদ সাহেবের। বললাম, এই যে বিমানবন্দরে আমার জন্য অপেক্ষা, আমাকে এখানে নিয়ে আসা, হোস্টেলে রুম বুকিং দেওয়া, এসব কি কম ঝামেলার কাজ? বিস্ময়ে জাভেদ সাহেবের চোখ তখন কপালে। বললেন, আমাদের এই আন্তরিক কর্তব্যটুকুকেও আপনি ঝামেলা মনে করেছেন? তাহলে হয়েছে। এসে বললাম, রাগ করেছেন জাভেদ ভাই? এমন করে আর কখনোই বলবেন না, চলুন উপরে ওঠা যাক। বলে তিনি আগে আগে এবং পেছনে আমরা হোটেলের নির্দিষ্ট রুমে এসে ঢুকি। একটা পরিচ্ছন্ন রুম, সিঙ্গেল খাট, একটা টেবিল, সোফা, টেলিফোন সেট, মেঝেতে দামি কার্পেট, এক কথায় চমৎকার গোছানো একটা রুম। জাভেদ ভাই সোফায় বসতে বসতে বললেন, এখানকার সব আয়োজন করে দেওয়ার জন্য হেড অফিস থেকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি, আপনার যে কোনো সমস্যার কথা আমাদের নিঃসংকোচে বলবেন, কোনো দ্বিধা করবেন না যেন। আমি ব্রিফকেসটা রেখে বললাম, আপনাদের এই আন্তরিকতায় কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নেই। জাভেদ ভাই আবার শুরু করলেন, আজ আপনার কেবলই বিশ্রাম, আগামীকাল আমাদের বুড়ো অফিসটা একবার দেখে আসবেন। আপনার সফরের প্রয়োজনীয় উপকরণ, নির্দেশনা সেখানেই জানানো হবে। বাদ এশা ডিনারের জন্য শাকিল খানের গাড়ি এসে তার বাসায় নিয়ে যাবে আপনাকে। শাকিল খান এবার বলে উঠল, গাড়ি আগে অফিসে যাবে এবং আপনি ও এজাজ ভাইকে নিয়ে আমরা হোটেলে আসব। আমাকে কেন আবার? জাভেদ ভাইয়ের প্রশ্ন শুনে অভিমানী সুরে শাকিল খান বলল, আপনি না গেলে হয় কি করে? তাছাড়া আপনাকে সাথে না নিয়ে গেলে বাসায় আমার জায়গায় হবে না। সকলেই একসঙ্গে হেসে উঠলাম। বাঙালিরা নাকি খুবই অতিথিপরায়ণ। এখন দেখি পাকিস্তানিরাও অতিথি সেবায় কম যায় না। জাভেদ ভাই সিদ্ধান্ত দিয়ে বললেন, ঠিক আছে, তাহলে তোমাকে এখানে গাড়ি নিয়ে আসতে হবে না। এজাজ আর আমি অফিস থেকে এসে মাহমুদ সাহেবকে নিয়ে সোজা তোমার বাসায় চলে যাব। হয়েছে এবার? এখন দেখো,
এখানে কিছু জলযোগের ব্যবস্থা করা যায় কিনা। শাকিল খান বেরিয়ে গেল এবং কিছুক্ষণ পরেই ফিরে এসে আমাদের সাথে সোফায় বসল। জাভেদ ভাইকে জিজ্ঞেস করলাম, আমার কাশ্মীর যাওয়া হচ্ছে কবে? সবকিছু ঠিক থাকলে পরশুই আপনাকে রওনা হতে হবে। ঠিক না থাকার আশঙ্কা কেন? একটু বুঝিয়ে বললে ভালো হয়। আসলে আমি কিভাবে যাত্রা শুরু করব, কোন এলাকা ঘুরতে হবে তা পরিষ্কার কিছু বুঝতে পারছি না। তিনি আমার কাঁধে আঙ্গুলের একটি টোকা দিয়ে বললেন, জানবে বন্ধু, সবকিছুই জানবে। এই সময় বেয়ারা এলো। এক হাতে 4টি চিকেন বিরিয়ানির প্যাকেট, অন্য হাতে মিনারেল ওয়াটারের বোতল। সালাম দিয়ে বলল, কোথায় রাখবো স্যার? শাকিল খান উঠে এসে হাতে নিল। তারপর প্রত্যেকের হাতে একটা করে প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, এভাবেই খেতে হবে। জাভেদ ভাই আমার দিকে তাকিয়ে জানতে চাইলেন, এভাবেই পারবেন না প্লেটের ব্যবস্থা করতে হবে? বললাম, পারবো না কেন, প্লেটের ঝামেলার দরকার নেই। শাকিল খান বেয়ারাকে বুঝিয়ে বলল, খাওয়া শেষে এগুলো পরিষ্কার করে দিতে হবে। বেয়ারা কাঁধ ঝাঁকিয়ে কনিষ্ঠের ভঙ্গি করে বেরিয়ে গেল। খেতে খেতে জাভেদ ভাইকে আবার প্রশ্ন করলাম আমার কাশ্মীর সফর সম্পর্কে। তিনি জানালেন, জাতিসংঘ অনুমোদিত একটি স্বেচ্ছাসেবী মেডিকেল টিমের সাথে আমাকে যেতে হবে, কারণ সাংবাদিক পরিচয়ে কারগিলের তথ্য তালাশে গোলযোগপূর্ণ অঞ্চলে ঘুরে বেড়ানো মোটেও নিরাপদ নয়। কেননা কারগিল ও দ্রাস অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়ে ভারতীয় বাহিনী খেপা কুকুরের মতো হয়ে গেছে। যে কোনো সংবাদ সংস্থারই মুসলিম সাংবাদিকদের তারা অন্য চোখে দেখে। অন্যান্য সংবাদ সংস্থা মূলত তাদের দেয়া এবং মুজাহিদ পক্ষের তথ্য কেন্দ্রের দেয়া তথ্য মতে সংবাদ পরিবেশন করে। ভারতীয়দের পক্ষে যারা কাজ করে মূলত তারাই তাদের নিয়ন্ত্রণে সরেজমিনে যেতে পারে, তাই এ ধরনের চেষ্টা করা বৃথা। আমাদের সংবাদ সংস্থা আইবি এর নাম শুনলে সোজা বন্দি অথবা বুলেটের শিকার হতে হবে। আমি সোজা হয়ে বসলাম, বললাম, তাহলে উপায়? সেই ব্যবস্থার কথাই তো বলছি। ওই মেডিকেল টিমের সাথে তাদের আইডেন্টিটিতে যেতে হবে। কোনো অবস্থাতেই সেখানে সাংবাদিক পরিচয় দেওয়া যাবে না। এমনকি আপনার আইডি কার্ড রেখে দিয়ে ওদের ইস্যুকৃত আইডি কার্ড সঙ্গে নিতে হবে। ওদের সাথে সব ব্যবস্থা পাকাপাকি করেছেন স্বয়ং আইবি এর চেয়ারম্যান। অফিসে গিয়ে একটি ছবি জমা দিলেই তাদের আইডি কার্ড দিয়ে তাদের একজন করে নেবে আপনাকে। আগামীকাল আমাদের অফিস থেকে টেলিফোন করিয়ে দেব আপনাকে। বাকি সব ব্যবস্থা করা আছে। ওই টিমে থাকছে 2জন স্পেশালিস্ট ডাক্তার, একজন শিক্ষানবিশ ও 2জন অ্যাটেন্ডেন্ট। অ্যাটেন্ডেন্টদের একজন সাজবেন আপনি। তারা এই প্রস্তাবে রাজি হলো? হ্যাঁ, তারা এমনিতেই যুদ্ধাহত মুজাহিদদের চিকিৎসার্থ মুজাহিদ নিয়ন্ত্রিত কারগিলের পাদদেশে অস্থায়ী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করতে যেতে চাচ্ছে। আমাদের চেয়ারম্যান বলে কয়ে রাজি করিয়েছেন। সম্ভবত তাদের একটা ডোনেশনে দিয়েছেন উৎসাহিত করার জন্য।